এখন এরকম একটা সভ্য ভদ্র দেশে এরকম একটা অসভ্য নিয়ম, বুঝছেন, আমি অসভ্যই বলবো এদেরকে, বুঝছেন, আমি এদেরকে অসভ্যই বলবো। এখন একটু রাগ হয়ে গেছে, বুঝছেন, কোনো ফোন নাম্বার নেই, ফোন করলে ফোন ধরে না। এখানে আসছি, দরজা লাগিয়ে চলে গেছে। আমরা রয়েছি সুইজারল্যান্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি ইন সুইজারল্যান্ড। এটাকে বলা থেকে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি ইন সুইজারল্যান্ড। নেম ইজ খুর। নাম কি? খুর। অনেকে শখ করে এটাকে চুরও বলে। তো উইকিপিডিয়াতে গিয়ে খোঁজ খবর নিয়ে জানলাম এই খুর হলো সুইজারল্যান্ডের যতগুলো ক্যান্টন রয়েছে, তো তার মধ্যে একটা ক্যান্টনের নাম হলো গ্রিসন্স। আর এই গ্রিসন্স যে ক্যান্টন রয়েছে তার সবচেয়ে বড় শহর হলো এই খুর। আর এর জনসংখ্যা প্রায় 35,000, বুঝছেন, এর জনসংখ্যা প্রায় 35,000। তো আমরা গতকাল রাতে ইটালির যে মিলান শহর রয়েছে, মিলান শহরের একেবারে সুইজারল্যান্ডের বর্ডারের পাশে একটা টাউন রয়েছে, ছোট্ট একটা টাউন, তার নাম হলো তিরানো। তো সেই তিরানো থেকে বার্লিন এক্সপ্রেস নামক একটা এক্সপ্রেসে করে, মানে ট্রেনে করে আমরা এসেছি এলে কুর টাউনে। তো সেখান থেকে 4 ঘন্টা ট্রাভেল টাইম ছিল। আর এই বার্লিন এক্সপ্রেসের কথা আমি জীবনে বহুবার শুনছি এবং স্বপ্ন ছিল কোনো একদিন এই বার্লিন এক্সপ্রেসে উঠবো। এর প্রধান কারণ হলো এটা কোনো সাধারণ ট্রেন না, যেটা কিনা ঢাকা চট্টগ্রাম রোডে চলাচল করে, বুঝছেন, ওই সেই ধরনের চিটাগাং এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেস, বুঝছেন, এই ধরনের কোনো কিছু না। এটা হলো একটা ঐতিহাসিক কি বলে আজকে অসাধারণ সুন্দর ট্রেন জার্নি, বুঝছেন, অসাধারণ সুন্দর ট্রেন জার্নি বা সিনিকি ট্রেন জার্নি যেটাকে বলা হয় দেখে। তো শানু বলো, ট্রেনের এক্সপিরিয়েন্স বলো 1-2 মিনিটের ভিতরে। এটি তো তোমার ট্রেন নাকি? লেখাটা দেখিয়ে দাও, এই বার্লিন এক্সপ্রেস। এই যে এই বার্লিন এক্সপ্রেসে এসে আমরা পৌঁছলাম চুরে। তো মোটামুটি কেমন লাগছে? কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে তোমার? আচ্ছা, দেখি আমার মেয়ের কি অবস্থা। লরেন, এখানে তো অনেক ঠান্ডা মনে হইতেছে, এখন একটু ঠান্ডা মনে হইতেছে। তো ভাই আমরা সবাই খুব ক্লান্ত। এখানে আশেপাশে কোনো এক জায়গাতে এয়ারবিএনবি বাড়ি নেওয়া আছে আমার, তো ওইখানে যাই কি একটু রেস্ট নেই, তারপরে দেখি কি। যখন আমি কুর টাউনে আসি তখন রাত বেজে গেছে প্রায় 8টা-9টা। আমার এয়ারবিএনবি আগেই বুকিং দেওয়া ছিল, তো খুঁজে পেতে খুব একটা কষ্ট হয়নি, কারণ আমার যে হোস্ট ছিল সে একেবারে ছবি টবি দিয়ে সব বুঝে দিয়েছে আমাকে। সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গায় হলো ইন্টারলকেন, যেখানে মানুষ সারা দুনিয়া থেকে মানুষ ঘুরতে আসে। তো এখন সেখানে আমার প্ল্যান ছিল কুর সিটিতে যখন আমি নামবো, তো আমি ভেবেছিলাম যে আমার প্ল্যান ছিল আর কি সুইজারল্যান্ডে আমি নিজের গাড়ি নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করব, বিভিন্ন ভিলেজে ঘুরবো গাড়বো, আপনাদেরকে দেখাবো রাস্তাঘাট, আইন কানুন, আবি যাবে, বিভিন্ন কমিউনিটির সাথে মিশবো, এগুলো আমার প্ল্যান ছিল। তো এগুলো নিজস্ব গাড়ি না থাকলে তো হয় না, বাসে চড়ে চড়ে বা ট্রেনে চড়ে চড়ে এগুলো আপনার হবে না, বা ট্যাক্সিতে করে করে হবে না। তো আমি গিয়ে সেখানে গাড়ি ভাড়া আমার আগেই করা ছিল, ওই কুরে যাওয়ার 3 সপ্তাহ আগে আমেরিকাতে বসে আমি ওই যে বাজেট কার রেন্টাল আছে, গুগলে টাইপ করলে পাবেন, সেই বাজেট কার রেন্টাল থেকে আমি একটা গাড়ি ভাড়া করে রেখেছিলাম। তো গাড়ি এই 4 দিনের আমার ভাড়া ছিল প্রায় 80 সুইস ফ্রাঙ্ক করে সম্ভবত। তো 80 সুইস ফ্রাঙ্ক করে 4 দিনে ছিল $320। আর যখন আমি গাড়ি সেখান থেকে পিক আপ করতে যাই তখন ওর সাথে আরও $200 বা $300 ইন্স্যুরেন্স আমি অ্যাড করে দিই, কারণ খোদা না করে কিছু তো বলা যায় না, বুঝছেন, এরকম পাহাড় পর্বত, আমি তো দেশের বাইরে, এটা প্রথম আমার গাড়ি চালানো আমেরিকার বাইরে, তো আমি এর জন্য আর রিস্ক নেই, বউ বাচ্চা কাছে নিয়ে যাচ্ছি, তো পুরো ইন্স্যুরেন্স আমি নিয়েছিলাম। তো ওই যেটা বললাম না, $320 বা 300 সুইস ফ্রাঙ্কের মতো ছিল হলো গাড়ির ভাড়া, রেন্টাল কস্ট ছিল এই 4 দিনের জন্য, তার উপর ইন্স্যুরেন্স প্লাস ফুল ইন্স্যুরেন্স। গাড়ি যদি ভেঙ্গা চুরমার হয়ে যায় কোনো সমস্যা নাই, কোম্পানি নতুন গাড়ি কিনে দেবে। দ্বিতীয় কথা হলো আমাদের যদি কোনো শারীরিক ক্ষতি হয় অ্যাক্সিডেন্টের কারণে হসপিটালে যায়, তো পুরো ক্ষতি আর কি, ভরণ পোষণ যেটাকে বলে আর কি, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। তো ওইভাবে আমি আরও 200-250 সুইস ফ্রাঙ্ক যোগ করে প্রায় আমার টোটাল ছিল প্রায় 550 থেকে 600 সুইস ফ্রাঙ্ক এই টোটাল গাড়ি নেওয়ার পিছনে। So this is your receipt. Okay, this is the amount that you blocked. And this is what I need you to sign for us. And you are giving me all the contract paper and everything, right? I know who do this. Huh? No English? No, I can't. Oh, I see. Good. ওই যে একটা ব্যাগ, 2টা ব্যাগ রয়ে গেছে, একটা ব্ল্যাক। আমাদের এয়ারবিএনবি থেকে বের হয়ে ওখান থেকে মাত্র 10 থেকে 12 মিনিট পথ। তো আমি একটা করলাম, ওখানে আবার এয়ারবিএনবি ভালো, কি বলি আমি, ওখানে আবার আছেন আপনাদের উবার কিন্তু খুব জনপ্রিয় সুইজারল্যান্ডে। তো আমি আমার সেলফোন থেকে উবারে কল করলাম, তো কিছুক্ষণ পর একটা
একটা মাইক্রোবাস, আপনারা তো বলেন মাইক্রোবাস, এখানকার দেশের ভাষায় বলা থেকে ভ্যান। তো 7 সিটার একটি ভ্যান আসলো। তো সেই ভ্যানে করে আমরা আমাদের লাগেজ টাগেজ যা কিছু ছিল, প্রায় 2টা বড় লাগেজ, 2টা ছোট লাগেজ, কয়েকটা খাবারের বস্তা, বুঝছেন, এই সব কিছু নিয়ে, বুঝতে পারছেন পুরো ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে গেছেন। তো এগুলো নিয়ে বুঝছেন গাড়িতে উঠলাম। তো গাড়িতে ওইটা 5-7 মিনিট তো ড্রাইভ করে কুর টাউনের ভিতর দিয়ে গেল। তো আশেপাশের প্রাকৃতিক দৃশ্য ছিল অসাধারণ। একটা ছোটোখাটো টাউনে যা থাকে, মাত্র 35,000 মানুষ, কয়টি বা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে আপনারা তো বুঝতেই পারেন। তো চারদিকে পাহাড়টার আছে, রোডঘাট মোটামুটি অনেকটা সরু, ন্যারো, বুঝছেন, আমেরিকার তুলনায় অনেকটা ন্যারো। তো এখানে মোটামুটি ওই টাউনের ভিতরে যেটা আমি লক্ষ্য করলাম, সেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই। ট্রাফিক সিগন্যাল মানে কি, ওই যে রেড, ইয়েলো, গ্রিন, এই ধরনের কোনো কিছু নাই। প্রত্যেকটা জায়গায় যেখানে 4টা রাস্তা এসে মিলেছে, তো সেখানে তার একটা রাউন্ড অ্যাবাউট করে দিয়েছে, সেখানে একটা রাউন্ড অ্যাবাউট করে দিয়েছে। তো রাউন্ড অ্যাবাউট কী জিনিস অন্য জায়গায় গিয়ে আপনারা খুঁজে জেনে নিন, গুগলে আছে। তো সেইভাবেই আর কি ওই গাড়ি জ্বালা গেল। তো আমি এগুলো লক্ষ্য করলাম যে রোডঘাটের কী সিস্টেম, ট্রাফিক সিস্টেম কি, মানুষজন কেমনে চলাফেরা করে, গাড়ি ঘোড়ার কী কাহিনী, বুঝছেন। আমি একটা নতুন দেশে আছি, এগুলো জানা শেখার দেখার জন্যই তো আমি এখানে এসেছি। তো আরেকটা জিনিস খেয়াল করলাম যে যেখানে আমি দেখেছি যে জেব্রা ক্রসিং, যেখানে এলো পথচারীরা, প্যাডেস্ট্রিয়ানরা ক্রস করে রোড, তো সেখানে যখনই কোনো প্যাডেস্ট্রিয়ান এসে দাঁড়ায়, ওইখানে কোনো আমেরিকার মতো যেমন একটা খাম্বা থাকে না, আমেরিকাতে সব জায়গায় মোটর একটা খাম্বা আছে, খাম্বাতে একটা সুইচ আছে, সুইচ চাপ দিলে ওইখানে লাল বাতি জ্বলে উঠবে, রেড লাইট উঠবে। তো রেড লাইট উঠলে পথচারীরা সেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে। কিন্তু সুইজারল্যান্ডে আমি এরকমটা দেখিনি। তো সুইজারল্যান্ডে ওইখানে জেব্রা ক্রসিংয়ের পাশে যদি কেউ দাঁড়ায়, এটা হলো সুইজারল্যান্ডের ল। তো আপনাকে অবশ্যই গাড়ি স্টপ করতে হবে তাকে, ওই পথচারীকে রোড ক্রস করার জন্য। তো আমি কয়েকবার লক্ষ্য করেছি আমার ড্রাইভার যখন এভাবে গাড়ি চালাচ্ছিলেন। তো এইভাবে চালাতে প্রায় 10-12 মিনিট পর আমরা আইসার নামলাম ওই ইসের এখানে, কি বলে, ওই যেখান থেকে গাড়ি ভাড়া নেব আর কি, সেই বাজেট কার রেন্টালের সামনে এসে নামাইল। আরো আছে। তো কার রেন্টালের নামার সামনে পর আমরা তো মহা খুশি যে আমরা কার রেন্টালের এখানে পৌঁছে গেছি। এখন গাড়ি নিয়ে আমরা আমাদের গন্তব্যে যাবো এবং সন্ধ্যার আগেই সেখানে পৌঁছে যাবো, কারণ সেখান থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভ। তো এখন যখন ওখানে আমি যাই, গিয়া দেখি ওই গাটি বসকা সব নামাইছি, ব্যাগ ট্যাগ নামে পাশে রাখছি, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, ওদেরকে সাবধান করতেছি রোডে যাতে না যায়। তো এখন গিয়া গেটের এখানে গেছি, গেট টান দিছি, গিয়ে দেখি তো গেট খুলে না, গিয়ে দেখি গেট বন্ধ। তো আমি গেছি হলো প্রায় 12:30 মনে বাজে, তখন 12:30 বাজে আমার স্পষ্ট মনে আছে। তো গেট বন্ধ কি কারণে, তখন গেটের সামনে গিয়ে লেখা দেখি যে এই দোকান বন্ধ হলো দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। আমার তো মাথায় হাত, এর কারণ হলো সন্ধ্যার আগেই তো আমার ইন্টারলকেন পৌঁছাতে হবে গাড়ি চালায়। এখন বিদেশ বুবে রাস্তা অন্ধকারে গাড়ি না চালায়, বরঞ্চ দিনে দিনে আমি পৌঁছে যাবো, এটি ছিল প্ল্যান। এখন যদি 2 ঘন্টা আমার বসে থাকে, ওই বেটা এই বললো 2টা-2:30 বাজে এসে দরজা খুলবে, তারপর আমাদেরকে গাড়ি দেবে। এখন 2টা ঘন্টা রাস্তায় বউ বাচ্চা কাছে না বসে থাকে কোনো প্ল্যান ছাড়া, কি যে একটা বিরক্তিকর, যা ভাষায় মানে বোঝানোর মতো না। তো বাকি অংশটা আমি ভিডিওতেই আপনাদেরকে বলছি, তো আপনারা দেখে নিন। তো এই ছিল আমার আজকের ভিডিও, যে সুইজারল্যান্ডে আমার প্রথম অভিজ্ঞতা, যে কু টাউন দেখতে কেমন, কি অবস্থা, যেখানে গাড়ি নিতে গেলাম সেখানে কিভাবে হ্যারাসমেন্টের শিকার হলাম, অনেকটা প্রতারণা বাটপাড়ি বলতে পারেন। তো এগুলি আর কি। তো যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে, এটা হলো সুইজারল্যান্ডের কুর নামক একটা জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করা। তো যারা কিনা ইটালি থেকে সুইজারল্যান্ডে আসে, বিশেষ করে বার্লিন এক্সপ্রেসে, একটা ট্রেনের নাম বার্লিন এক্সপ্রেস, ভেরি হিস্ট্রিক্যাল ট্রেন। তো সেই ট্রেনে করে যারা আসে তারা এই টাউনটাতেই প্রথম তারা নামে, মানে ওটা সারেল ইটালি বর্ডার থেকে তিরানো নামক একটা জায়গা আছে, ওইখান থেকে ছেড়ে এই কুরে এসে থামে। তো তারপরে এই কুর থেকে চাইলে আপনি সুইজারল্যান্ডের জুরিক যেতে পারবেন, বার্ন যেতে পারবেন, ইন্টারলকেন যেতে পারবেন, যা কিছু আছে ঘুরে ঘিরে আপনারা দেখতে পাবেন। তো আমি একইভাবে ইটালি থেকে সেই বার্লিন এক্সপ্রেসে করে এখানে এসেছি কুরে। তো গতকাল রাত্রে এখানে ছিলাম একটা এয়ারবিএনবি হোটেলে। তো এয়ারবিএনবি থেকে নেমে সকালে 11টা বাজে আমার হলো চেক আউট করার কথা, সকাল 11টা বাজে হলো আমার চেক আউট করার কথা, কিন্তু 11টা বাজে চেক আউট করতে পারিনি, করতে হলো প্রায় 12:30 পৌনে 1টা বাজে, 12:30 ধরে নেন। ওই আপনাদের ভাবির একটু মেকআপ টেকআপ করতে দেরি হয়ে গেছে, প্লাস বাচ্চাদের জামা কাপড়ও তো পরাইতে সময় লাগবে এগুলো। তো এখন আমেরিকাতে থাকতেই কিন্তু আমি গাড়ির বুকিং দিয়ে রাখছিলাম, বুঝছেন, যে গাড়ি আমি রেন্টে নেব আমেরিকাতে থাকতে, আজ থেকে 3 সপ্তাহ আগে এটা বুকিং দেওয়া। তো যে জিনিসটা আমি এই ভিডিওতে দেখাবো সেটা হলো যে বিভিন্ন জায়গায় যখন আপনার ট্রাভেলে যাবেন, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হবেন, প্রতারণার শিকার হবেন, স্ক্রুড আপ হয়ে যাবেন, মানে নানা রকম জটিলতা তৈরি হবে। তো সেই জটিলতাগুলোকে আপনাদেরকে খুব ধৈর্য সহকারে ফেস করতে হবে, বুঝতে হবে এটা আপনাদের ঘর বাড়ি না,
বুঝতে হবে এটা আপনার ঘর বাড়ি না, সব কিছু যে আপনার প্ল্যান অনুযায়ী চলবে সেটাও মানে বোঝার কোনো কারণ নেই, কারণ এটা ম্যাচড আপ হবে, জটিলতা একটা তৈরি হবে। ঠিক তেমনই একটা জটিল অবস্থার ভিতরে আমি পড়েছি, এটা খুবই বিরক্তিকর আমার জন্য, এবং জিদ্দে আমার বুঝছেন গায়ের লোমগুলো, মাথার চুলগুলো দাঁড়া যেতেছে, বুঝছেন চুল তো বেশি নাই, তো তারপর যে কটা চুল আছে ওগুলো দাঁড়া যেতেছে। দেখাই আমি কি কাহিনীটা। তো শানু বলো কি কাহিনীটা এখানে ঘটছে। তুমি তো সবার সামনে আমার দোষের কথা বলে ফেললাম, ভাবির মেকআপ বাচ্চাদের জামা কাপড় চেঞ্জ করতে করতে লেট হয়ে গেছে, কিন্তু আসল কথা তো বলো নাই যে এটা তোমার কি 8টা থেকে 12টা পর্যন্ত এবং 2টা থেকে 4টা না 5টা পর্যন্ত, হ্যাঁ তারা ওপেন রাখে। তো 2 ঘন্টা হচ্ছে লাঞ্চ ব্রেক। এটা একটা সভ্য দেশের এত বিজি একটা সিটি, যতটুকু জানি কত ইম্পর্টেন্ট একটা জিনিস, মানুষ গাড়ি দিবে, গাড়ি আনবে, এইগুলো এই সময় কি। তো এখন খেয়াল করেন, এত বড় সভ্য একটা দেশে, দুনিয়ার 10টা ধনী দেশের ভিতরে সুইজারল্যান্ড হলো একটা, সব ঠিক আছে। তো এখন এরকম একটা সভ্য ভদ্র দেশে এরকম একটা অসভ্য নিয়ম, বুঝছেন, আমি অসভ্যই বলবো এদেরকে, বুঝছেন, আমি এদেরকে অসভ্যই বলবো। এখন একটু রাগ হয়ে বলতেছি, বুঝছেন, কোনো ফোন নাম্বার নেই, ফোন করলে ফোন ধরে না, গুগল থেকে তো ফোন করছিলা, রাইট? তো এখন ফোন নাম্বার ঠিক নাই, 1 আওয়ার 20 মিনিটস আমাদেরকে ওদের দোকানের সামনে দেখাই আমি আপনাকে। এখন প্রত্যেকের তো একটা প্ল্যান থাকে ভাই, প্রত্যেকের তো একটা প্ল্যান থাকে। দেখেন এখানে, দেখেন আমি এখানে দরজার মধ্যে দেখে লেখা আছে না, ওই যে মনট্যাগ টু ফ্রি ট্যাগ। মনট্যাগ মানে মানডে, ফ্রি ট্যাগ মানে কি ফ্রাইডে, সম ট্যাগ মানে স্যাটারডে, আর সন্না ট্যাগ মানে রবিবার। ওই যে নিচে আবার ইংলিশে লেখা আছে, তো এর জন্য আমি এটা সম্ভবত ওরা তো জার্মানি ভাষায় কথা বলে, বুঝছেন, তো এটা জার্মানি, ওই লোক ডাচ ভাষায় কথা বলে, এটা হলো জার্মানি ভাষা। তো এখন ওই যে আমি আপনাদেরকে দেখাই, ওইটা হলো অ্যাভিস, ওই যে হলো বাজেট, এটার সাইনটা আছে লেগে এখানে দেখাই, ওই যে এখানে লেখা আছে না বাজেট, এখানে লেখা আছে অ্যাভিস। হ্যাঁ শানু কি বলছিলে? ও না, এটা বিশাল বড় এক কোম্পানি। দেখেন এখানে আসছি, দরজা লাগিয়ে চলে গেছে, বলে দিয়েছে 8টা থেকে 12টা পর্যন্ত বন্ধ, 12টা থেকে 2টা ঘন্টা ভাই, 12টা থেকে 2টা ঘন্টা বন্ধ, তারপরে বিকাল 2টা বাজে তারা আসবে, আবার 5টা বাজে যাবে। বলেন কেমনটা লাগে? তো তারা তো বোকা না, আমি কিন্তু এখানে আসার পরে যেখানে যাই না কেন, আমি সকালে উঠি, ঘুম থেকে উঠি, যেখানে যাবো সারাদিন একটু খোঁজ খবর নেই, বাকিগুলো তো গুগলে আর অনলাইন থেকে নেওয়া, কিন্তু বাস্তবতার সাথে একটু মিলে নেই, সকালে ফোন টোন করে জিপিএস লোকেশন টেস্টের দিকে। ওদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু ভুলেও লেখা নেয় এটা 12টা থেকে 2টা পর্যন্ত বন্ধ। তারপরে যে লোকাল যে গুগলও কিন্তু এদের ওই টাইম টেবিলের ব্যাপারে কোনো কিছু লেখা নেই, আবার একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার অনুযায়ী আমি কল করছি, গিয়ে দেখি ফোন নাম্বারটাও ভুল, অন্য কেউ ধরতেছে। তো আমার তো আর ভাই মানে সেকেন্ড ভেরিফিকেশন যেটা বলে, বুঝছেন, সেকেন্ড ইয়ার ভেরিফিকেশন করার মতো তার আমার কোনো উপায় ছিল না। তো আমি ভাবছি যে খোলাই আছে দিনে দুপুর, এখন হলো সোমবার, রবিবারও না, অনেক সময় রবিবারে দোকানপাট বন্ধ থাকে, আজকে হলো সোমবার, ব্যবসা বাণিজ্যের সময়, কাজকর্মের সময়, দুনিয়ার সবাই ব্যবসা বাণিজ্য করতেছে। তো এই সময় সোমবার দিন দুপুর 12টা থেকে 2টা, এরকম একটা ইম্পর্টেন্ট, এমন একটা প্রাইম টাইমের ভিতরে যে একটা কোম্পানি যারা নাকি গাড়ি ভাড়া দেয়, কার রেন্টাল কোম্পানি, সারা দুনিয়া থেকে মানুষ আসে এদের গাড়ি ভাড়া নেওয়ার জন্য, এরকম একটা টাইমে 2টা ঘন্টার জন্য তারা তালামেরা দরজা বন্ধ রেখে চলে যাবো, ভাই এটা তো মানা যায়। আর কি কমু খন শানু, কি বলতে ইচ্ছা করে, এখন তো কিসমত ছাড়া কিছু বল, ওদের বই কি বা লাভ কি? ওরা বলবে যে ওদের তো বইকে লাভ নেই, কেন ওরা বলবে যে ভাই দেখো আমাদের দরজা তো লেখা আছে, যদি বলি গুগল আমেরিকায় বসে কি ওদের দরজার লেখাটা তাহলে ওইভাবে করে দিয়ে দিত, এটা তো উচিত ছিল ওদেরকে বলা। তো বাজেট আলার আমি বলবো যে তোমরা যে এই হয়রানি করছে বা আমার টাকা ফেরত দাও। কাস্টমার সার্ভিস ভালো না, হ্যাঁ কাস্টমার সার্ভিস তো ভালো না, ব্যাড একটা রিভিউ তো পাবে, এই জন্য তারা গুগলে দেয়নি ব্যাড রিভিউর কারণে। গুগলে দিলে তো ব্যাড রিভিউ, তার তোমার চান্স আছে, গুগলে না দিলে তো ব্যাড রিভিউ কেমনে দিবে? দেন দরজা কপাট খুব বন্ধ রেখে সব চলে গেছে। আমার তো ভাই মাথা ঠিক আছে, সৌন্দর্যের পূজারি, এতে মানে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, খুব সুন্দর দেয়। শুধু দেখো না শানু, দেখছো এই পাহাড়টাই তো মনে হয়, হায় আল্লাহ, মনে হয় যেন মাথা ছাদ হয়ে গেছে, আকাশের উপরে উঠে কোথায় থেকে কোথায় চলে গেছে, দেখছো নাকি পাহাড়ের অবস্থা। তো এই হলো ভাই সুইজারল্যান্ড। তো যেখানেই যান না কেন অনেক হয়রানি আপনার জন্য ওয়েট করতেছে, তো এরকম একটা হয়রানিতে আমি পড়ছি। এখন এই রাস্তার উপরে, এই যে এটা একটা বিজি স্ট্রিট, রাস্তার উপরে যে মানুষজন যাচ্ছে, তো ভাই আমি একমাত্র বাংলাদেশি নাকি? বাংলাদেশি এখানে নাই, ইটালিতে ভ্যানিসে, রোমে, মিলানে, ইতালি হচ্ছে আমাদের বাংলাদেশ, দ্বিতীয় বাংলাদেশ। হ্যাঁ ইতালি দেখো, ওই স্টেপগুলো ফলোই করতে পারতেছে। তুমি স্টেপ দেখো না কেন লয়ন, আমার মেয়েটা এই স্টেপগুলো ফলোই করতে পারে না, বিভিন্ন জায়গায় গিয়ে স্টেপে গিয়ে পড়ে যায়। এই যে এটা হলো যে লোকাল বাস, দেখছেন নাকি, সুইজারল্যান্ডের লোকাল বাস। তো আমরা এখন এখানে আছি, ওই যে মানুষজন পার হইতেছে, হইলে পিছনে দরজা বন্ধ করে চলে গেছে সবাই। 1 ঘন্টা রাস্তায় খায় থাকুন, কিচ্ছু করার নেই, বুঝছেন, 1 ঘন্টা রাস্তা খায় থাকুন, কিচ্ছু করার নেই।